নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে আবারও স্নেহ, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেখো, দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বিষয়ের আঞ্চলিক বিভাগের একটি অধ্যায়, যার নাম ভারতের কৃষিকাজ। এই ভারতের কৃষিকাজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফসল রয়েছে। তারই মধ্যে ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, যার নাম গম, এই গম সম্পর্কে আজ আমরা আলোচনা করব। যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী সামনের বছর মাধ্যমিক দিবে, তাদের কাছে কিন্তু ভারতের কৃষিকাজ এই অধ্যায়টা অতি সহজ একটা অধ্যায়। যদি আমরা মন দিয়ে এই ভারতের কৃষিকাজের অধ্যায়ের ভিডিওগুলো শুনি বা অনুধাবন করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, সেই প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং ভূগোল বিষয়ে নাম্বার তোলার ক্ষেত্রে যথেষ্ট সহজ হয়ে যাবে। দেখো, ভারতের কৃষিকাজ নিয়ে আমি ইতিপূর্বে 3টে ভিডিও পোস্ট করেছি, যেখানে 1 নম্বর ভিডিওতে আমি দিয়েছি কৃষিকাজের সংজ্ঞা সহ ভারতের কৃষিজ ফসলের বৈশিষ্ট্য। 2 নম্বর ভিডিওতে আমার দেওয়া আছে ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। আর 3 নম্বর ভিডিওতে দেওয়া আছে ভারতের প্রধান খাদ্যশস্য ধান। ধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে। দেখো, যারা এখনও পর্যন্ত এই ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, কারণ এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন থাকবেই। তাই তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। যাই হোক, আমরা চলে আসছি মূল টপিকসে, অর্থাৎ ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম। এই গম নিয়ে আমাদের আজ আলোচ্য বিষয়। এবং গম সম্পর্কে বলতে গেলে তার আগে দুটো কথা আমাদের জানা প্রয়োজন। 2025 সালে যারা মাধ্যমিক দিয়েছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্ন গম পড়ে গেছে, কিন্তু সামনের বছর অর্থাৎ 2026 সালে গম থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না। তা বলে কি আমরা গম সম্পর্কে জানবো না? কিন্তু গম থেকে তো শর্ট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন থাকবেই। তাই আমাদের যে গম সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। তোমরা মন দিয়ে গম সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলো করবো সেগুলো কিন্তু শোনো, সেক্ষেত্রে শর্ট প্রশ্নগুলো সহজে আমরা করে নিতে পারবো। এবং প্রথমে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে গমের বিজ্ঞানসম্মত নাম। তাহলে গমের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো, গমের বিজ্ঞানসম্মত নাম, বিজ্ঞানসম্মত নাম মাথায় রাখতে হবে ট্রিটিকাম অ্যাস্টিভাম। ঠিক আছে, দেখো, ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটা হচ্ছে গমের বিজ্ঞানসম্মত নাম। গম কোন সময় বেশি হয়ে থাকে? গম প্রধানত শীতকালে হয়ে থাকে। দেখো, গম প্রধানত শীতকালে হয়ে থাকে, অর্থাৎ গম হচ্ছে শীতকালীন ফসল, কিন্তু গম বসন্তকালেও হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া মাথায় রাখতে হবে আমাদের কি, গম কোন অঞ্চলে বেশি চাষ হয় না? গম যেটা চাষ হয় সেটা হচ্ছে, দেখো, শুষ্ক নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় অঞ্চলে গম বেশি চাষ হয়। গম শুষ্ক নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় অঞ্চলে বেশি পরিমাণে হয়ে থাকে, বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 3টে প্রশ্ন পেলাম। এক হচ্ছে গমের বিজ্ঞানসম্মত নাম, যার নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। ঠিক আছে, দ্বিতীয়ত আমরা পেলাম কি, গম প্রধানত শীতকালে হয়ে থাকে, অর্থাৎ শীতকালীন ফসল। 3 নম্বর আমরা পেয়ে থাকবো কি, গম শুষ্ক নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় অঞ্চলে বেশি পরিমাণ চাষ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা জানলাম। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি না, গমের বেশ কয়েকটা উচ্চ ফলনশীল বীজ। ঠিক আছে, সেই উচ্চ ফলনশীল বীজগুলোর নাম কি জেনে রাখতে হবে, কারণ এই উচ্চ ফলনশীল বীজগুলো
যদি আমরা লাগাই সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে ফলন দিবে। দেখো গমের উচ্চ ফলনশীল বীজ, গমের উচ্চ ফলনশীল বীজ কি কি বীজগুলো আমরা পাবো এখান থেকে? দেখো এখান থেকে যে বীজগুলো পাবো সেগুলো হচ্ছে, দেখো একটু দেখে নাও। সুজাতা পাবো, সুজাতা, ঠিক আছে, সুজাতা একটা উচ্চ ফলনশীল গম বীজ। আমরা পাবো কি সোনালিকা, সোনালিকা 308, ঠিক আছে। এছাড়া আমরা কি পাবো সোনারা 64, ঠিক আছে, সোনারা 64 পাবো। এছাড়া আমরা পাবো কি দেখো কল্যাণ সোনা, কল্যাণ সোনা 227। তাহলে গম বীজগুলো অর্থাৎ উচ্চ ফলনশীল গম বীজগুলো কি কি? এক হচ্ছে সুজাতা, 2 সোনালিকা 308, 3 হচ্ছে সোনারা 64, 4 হচ্ছে কল্যাণ সোনা 227, ঠিক আছে। এইগুলো কিন্তু চাষ করলে বেশি পরিমাণে ফলন দেয়, তাই এই সমস্ত উচ্চ ফলনশীল গম বীজগুলো বর্তমানে লাগানো হচ্ছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না গমের শ্রেণীবিভাগ, ঠিক আছে। দেখো উৎপাদনের সময় অনুপাতে, সময় উৎপাদনে সময় অনুসারে গমের শ্রেণীবিভাগ, ঠিক আছে। উৎপাদনের সময় অনুসারে গমের শ্রেণীবিভাগ। উৎপাদনের সময় অনুসারে গমকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করব। দেখো একটা পাবো কি আমরা শীতকালীন গম, আর দ্বিতীয়টা পাবো আমরা বাসন্তী গম, ঠিক আছে। তাহলে উৎপাদনের সময় অনুসারে গমকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে শীতকালীন গম, একটা হচ্ছে বাসন্তী গম। দেখো শীতকালীন গমটা প্রধানত কি শীতকালে অর্থাৎ নভেম্বর মাসে হয়ে থাকে, আর এটা হচ্ছে প্রধানত তোলা হয় বা কাটা হয় তোমার গ্রীষ্মের ঠিক শুরুতে, ঠিক আছে, অর্থাৎ নভেম্বর মাস শীতকাল শুরু হচ্ছে সেই সময় হচ্ছে এটাকে বপন করা হচ্ছে, আর গ্রীষ্মের আগে কিন্তু এটা কেড়ে নেওয়া হচ্ছে, গ্রীষ্মের শুরুতে কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে এই যে গমটা, এই গমটা কিন্তু গোটা পৃথিবীর মধ্যে 80% অর্থাৎ 80% হয়ে থাকে। শর্ট প্রশ্ন পড়তে পারে যে শীতকালীন গমটা কত শতাংশ হয়ে থাকে? ওটা বিশ্বের মধ্যে 80% বা 80% হয়ে থাকে। এবং বাসন্তী গমটা মাথায় রাখতে হবে না, এটা বসন্তকালে শুরুতেই কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের বীজটা বপন করা হয়। আর হচ্ছে কি এই বীজটা বপন করার পর যখন বড় হয় তখন পাকার সময় হয়ে যায়, তখন কিন্তু সময়টা থাকছে ঠিক শরতের শেষে শীতের আগে, ঠিক আছে। অর্থাৎ বসন্তকালে কিন্তু বাসন্তী গমটা বপন করা হচ্ছে, আর হচ্ছে শীতের আগে কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। এই গমটা কিন্তু 20% ওটা বিশ্বের মধ্যে কিন্তু একে লাগানো হয়ে থাকে আর কি, বা চাষ হয়। এবার দেখো আমরা যেটা পড়বো শীতকালীন গম আর বাসন্তীকালীন গমের বেশ কয়েকটা বৈশিষ্ট্য। শীতকালীন গমগুলো কি হয় দেখো, এই দানাগুলো ছোট হয়, শীতকালীন গমগুলো দানাগুলো ছোট হয়, দানাগুলো ছোট হয়, ঠিক আছে। 2 নাম্বার কি শীতকালীন গমের হচ্ছে দানাগুলো শক্ত হয়, দানাগুলো কিন্তু শক্ত। আর হচ্ছে কি এই গমটার রং হচ্ছে কি লালচে কালারে, লালচে কালারে হয়ে থাকে, ঠিক আছে। অপরদিকে দেখো বাসন্তী গমের ক্ষেত্রে কি হয় না, এর দানাগুলো বড় হয়, দানাগুলো বড় হবে। আর হচ্ছে বাসন্তী গমের ক্ষেত্রে দানাগুলো নরম হবে, নরম হবে। আর একটা বৈশিষ্ট্য পাবো এই দানাগুলো কিন্তু সাদা প্রকৃতির হবে, সাদা সাদা রঙের হবে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যদি পার্থক্য পড়ে যে শীতকালীন গম আর বাসন্তী গমের মধ্যে পার্থক্য, সেক্ষেত্রে
চারটে পয়েন্ট আমরা দিতে পারবো এখানে। প্রথমত এটা শীতকাল হয়ে থাকে, এটা বসন্তকাল হয়ে থাকে, এবং এটা গোটা পৃথিবীর মধ্যে 80% চাষ হয়ে থাকে, এটা গোটা পৃথিবীর মধ্যে 20% চাষ হয়ে থাকে। এটা কি দানাগুলো এর ছোট হয়, এর দানাগুলো বড় হয়, এর দানাগুলো শক্ত হয়, দানাগুলো নরম হয়, এর দানাগুলোর রঙ হচ্ছে লালচে প্রকৃতির হয়, এই দানাগুলোর রঙ হচ্ছে সাদা প্রকৃতির। অর্থাৎ কি 4-5টা কিন্তু পয়েন্ট লেখা যাবে, কিন্তু এতগুলো পয়েন্ট আমার দরকার নেই, 2 নম্বর প্রশ্ন পড়বে। তাহলে আমরা উৎপাদনের সময় অনুসারে গমের শ্রেণীবিভাগ করলাম। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি গোটা বিশ্বের মধ্যে, এখান থেকে শর্ট প্রশ্নগুলো বেশিরভাগ থাকে, গোটা বিশ্বের মধ্যে গম উৎপাদনে কিন্তু কোন দেশ প্রথম স্থান দখল করেছে। দেখো বিশ্বের মধ্যে গম উৎপাদনে চীন প্রথম, তাহলে প্রথম স্থান দখল করেছে চীন। ঠিক আছে, চীন। আর দ্বিতীয় স্থান দখল করেছে কিন্তু ভারত, আমাদের দেশ ভারত। ঠিক আছে, তাহলে চীন হচ্ছে প্রথম স্থান দখল করেছে, ভারত হচ্ছে কিন্তু দ্বিতীয় স্থান দখল করেছে, এটা মনে রাখতে হবে, সব প্রশ্ন পড়বে। এবার দেখো ভারতের মধ্যে যে 28টা অঙ্গরাজ্য রয়েছে, সেই 28টা অঙ্গরাজ্যের মধ্যে এখান থেকে দুটো প্রশ্ন আমরা পাবো। একটা প্রশ্ন আমরা পাবো কি না, দেখো যে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে গম চাষ হয়ে থাকে। এখন সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে উত্তরপ্রদেশ রাজ্য, উত্তরপ্রদেশ। ঠিক আছে, উৎপাদনে গম উৎপাদনে প্রথম স্থান দখল করেছে, প্রথম স্থান দখল, গম উৎপাদনে প্রথম স্থান দখল করেছে উত্তরপ্রদেশ রাজ্য। আর একটা পাবো আমরা হেক্টর প্রতি উৎপাদনে হরিয়ানা রাজ্য হচ্ছে হেক্টর প্রতি গম উৎপাদন, হেক্টর প্রতি গম উৎপাদনে, ঠিক আছে, প্রথম স্থান দখল করেছে। তাহলে এখান থেকে আমরা 4টে প্রশ্ন পেয়ে গেলাম। একটা বিশ্বের মধ্যে, ঠিক আছে, দেখো বিশ্বের মধ্যে এটা মাথায় রাখতে হবে, বা পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে চীন, আর দ্বিতীয় স্থান দখল করেছে ভারত। ভারতের মধ্যে সব থেকে বেশি উৎপাদন হয় কি না উত্তরপ্রদেশ রাজ্যে গম উৎপাদনে প্রথম, আর হরিয়ানা রাজ্য হচ্ছে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে পেয়ে যাব আর দুটো কোশ্চেন, যে গম গবেষণা কেন্দ্র, ঠিক আছে, ভারতে আর বিশ্বে। তাহলে আমরা প্রথমে বলবো আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র বা বিশ্বের গম গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে না আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় না মেক্সিকো সিটি, মেক্সিকোর সিটি শহর। ঠিক আছে, আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র রয়েছে মেক্সিকো সিটি শহরে। আর মাথায় রাখতে হবে ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে। ভারতের গম গবেষণা কেন্দ্র, দেখো ভারতের গম গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লির পুসা শহরে। ঠিক আছে, দিল্লির পুসা শহরে, বুঝে গেল। দিল্লির প্রদেশ, দুটো প্রশ্নের মধ্যে থাকতে পারে যে কোনো একটা প্রশ্ন, যে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে মেক্সিকো সিটি শহরে, আর ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দিল্লির পুসা শহরে। ঠিক আছে, এরপর দেখো আমরা জানবো কি না এই যে গম উৎপাদন হচ্ছে ভারতবর্ষের মধ্যে, যেটা প্রথম দিয়ে কিন্তু গম উদ্বৃত্ত হতো, ঠিক আছে, সেই গম উদ্বৃত্ত গমটা কিন্তু তারা বিক্রি করতো, কোথায় রপ্তানি করতো না ভারতবর্ষের যে এই যে ম্যাপটা দেখো, ম্যাপটা আমি আঁকছি একটু দেখে নাও। এরকম ম্যাপ দিতে হবে, ঠিক আছে। ভারতের এখানটায় উত্তরপ্রদেশ, এখানে পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, ঠিক আছে, এই রাজ্যগুলোতে গম বেশি চাষ হয়। ঠিক আছে, উদ্বৃত্ত গমটা কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেখানে কিন্তু রপ্তানি করে দেওয়া হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি
গম কিন্তু সেই পরিমাণে উদ্বৃত্ত হচ্ছে না, যে কারণে সেই ক্ষেত্রে আমাদের কী করতে হচ্ছে না বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। কোন কোন দেশ থেকে আমাদের গম আমদানি করতে হচ্ছে বর্তমানে? বিশেষ করে বাসন্তী গমগুলোকে আমাদের আমদানি করতে হচ্ছে। ঠিক আছে, বাসন্তী গমগুলোকে আমাদের আমদানি করতে হচ্ছে। বুঝে গেল? বাসন্তী গমগুলো কোন দেশে বেশি হয়ে থাকে? দেখো, মাথায় রাখতে হবে বাসন্তী গমগুলো আমাদের হয়ে থাকে যে অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, কানাডা, ঠিক আছে, তারপর ব্রাজিল, ঠিক আছে, এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। এখান থেকে কিন্তু গম আমাদের বর্তমানে আমদানি করতে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো সেটা মাথায় রাখতে হবে যে সবুজ বিপ্লব কী। সবুজ বিপ্লব হচ্ছে, দেখো, এমন একটা বিপ্লব যেটা গম চাষের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রযোজ্য। না আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে স্বাধীনতার আগে যে পরিমাণে ফসল উৎপাদন হতো, তাহলে কী জানবো? সবুজ বিপ্লব। ঠিক আছে, যে পরিমাণে ফসল উৎপাদন হতো সেই ফসল দিয়ে কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে পারতো না, তাই বিদেশের উপর নির্ভর করতে হতো। ঠিক আছে, স্বাধীনতার পরে যখন 60-এর দশকটা আসলো, তখন কি করলো না ভারতবর্ষে অভূতপূর্ব একটা বিপ্লব ঘটে গেল। না আমরা নরম্যান বোরলগের কথা শুনেছি, যে সবুজ বিপ্লবের জনক। ঠিক আছে, ভারতবর্ষে MS স্বামীনাথন, তাকে সবুজ বিপ্লবের জনক বলল ভারতবর্ষে। তাহলে 60-এর দশকে কী হলো না 60-এর দশকে দেখা গেল কি না উন্নত বীজ, উন্নত সার, উন্নত কীটনাশক ঔষধ এবং উন্নত প্রযুক্তিবিদ্যা, হ্যাঁ ঠিক আছে, জলসেচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তিবিদ্যা কাজে লাগিয়ে ফসলের পরিমাণটা বহুগুণ বাড়িয়ে দিল। ফলে ভারতকে স্বয়ংসম্পন্ন হয়ে উঠল, বিদেশের উপর নির্ভরশীলতা কমে গেল। ভারতের যে পরিমাণে ফসল উৎপাদন হলো, সেই ফসলটা নিজেদের চাহিদা মিটিয়ে তারা উদ্বৃত্ত অংশটা বাইরে রপ্তানি করতে শুরু করলো। এই যে কৃষিক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটলো, এটাকে আমরা বলবো কি সবুজ বিপ্লব। বিশেষ করে কি গম চাষটা সবথেকে বেশি হতো বলে একে আমরা কি গম বিপ্লব বলে থাকি। ঠিক আছে, আর সবুজ বিপ্লব অপর নাম কি? গম বিপ্লব। ঠিক আছে, সবুজ বিপ্লব অপর নাম হচ্ছে গম বিপ্লব। তাহলে সবুজ বিপ্লব জনক কাকে বলবো? বিশ্বের মধ্যে সবুজ বিপ্লব জনক বললে বলবো বিশ্বে সবুজ বিপ্লবের জনক, বিশ্বে সবুজ বিপ্লবের জনক কি বলবো? নরম্যান বোরলগ। ঠিক আছে, নরম্যান বোরলগ। আর আমাদের ভারতের সবুজ বিপ্লবের জনক কি বলবো? ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। ঠিক আছে, MS স্বামীনাথন। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? দেখো, আমরা এক্ষেত্রে দুটো শর্ট প্রশ্ন জানলাম, একটা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে জেনে গেলাম। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সবুজ বিপ্লব কী, আর দুটো শর্ট প্রশ্ন কি বিশ্বে সবুজ বিপ্লব জনক বলা হচ্ছে নরম্যান বোরলগকে, আর ভারতের সবুজ বিপ্লব জনক বলা হচ্ছে MS স্বামীনাথন। বুঝে গেল? দেখো, এবারে আমরা যে কোশ্চেনটা পড়ে গিয়েছিল এবছর অর্থাৎ 2025 সালে, সেই প্রশ্নটা তো আমরা তো করবো না, তবু আমাদের সে সম্পর্কে জানতে হবে, একটু আমরা জেনে নিই। দেখো, গমের অনুকূল ভৌগোলিক পরিবেশ, গমের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ঠিক আছে, এখানে আমরা যেহেতু বড় প্রশ্ন পড়বে না, ইন্ট্রোডাকশনটা দিচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা গমের অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, একটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী কী থাকছে দেখো না, প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আমরা আগেও জেনেছি। সেগুলোর মধ্যে থাকছে কি
এক নম্বরে জলবায়ু, ঠিক আছে। জলবায়ু, এই জলবায়ুর মধ্যে কি রয়েছে? জলবায়ুর মধ্যে রয়েছে দেখো, এক হচ্ছে উষ্ণতা, প্রধানত কি গম চাষের জন্য 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই আদর্শ। তবে মাথায় রাখতে হবে, তাহলে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আদর্শ, 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ। তবে কিন্তু বিশেষ ক্ষেত্রে কখনো কখনো কিন্তু এই তাপমাত্রা আপ ডাউন করে। কোন কোন ক্ষেত্রে? যখন অঙ্কুরোদ্গম হয় গমে, সেক্ষেত্রে একটু তাপমাত্রা কম হলেই ভালো, অর্থাৎ 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে কিন্তু ভালো হয়। আবার যখন গম হচ্ছে পাকবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু রোদ ঝলমলে একটু শুষ্ক আবহাওয়া হলে কিন্তু ভালো হয়। তাপমাত্রা সেক্ষেত্রে কিন্তু কত লাগে? 20 থেকে 22 বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে কিন্তু ভালো হয় আর কি। দেখো আমরা দ্বিতীয় যেটা পাবো জলবায়ুর মধ্যে, সেটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত গম চাষের জন্য প্রধানত কি 50 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন, ঠিক আছে। আর 50 থেকে 150 সেমি বৃষ্টিপাত হলে গম চাষের পক্ষে আদর্শ হয়, ঠিক আছে। এবার দেখো আমরা আসবো কি না, 3 নাম্বার পার্টটা হচ্ছে তুহিন। গম চাষের জন্য তুহিন মুক্ত পরিবেশ প্রয়োজন। তুহিন মুক্ত পরিবেশ বলতে কি না, প্রধানত কি না 100 থেকে 110 দিন তুহিন মুক্ত হতেই হবে। 100 থেকে 110 দিন তুহিন মুক্ত হতে হবে, সেক্ষেত্রে কিন্তু গম চাষটা কিন্তু ভালো হবে। আবার দেখো 4 নাম্বার আর্দ্রতা, ঠিক আছে। আর্দ্রতা গম চাষের ক্ষেত্রে কেমন আর্দ্রতার প্রয়োজন হয়? দেখো গম চাষের ক্ষেত্রে প্রধানত যখন অঙ্কুরোদ্গম হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার আর্দ্র জলবায়ু হলে কিন্তু ভালো হয়, তাপমাত্রা খুব কম দরকার। আবার যখন পাকবে, সেক্ষেত্রে কিন্তু আর্দ্রতা কিন্তু কিন্তু না থাকাটাই ভালো হয়। তো সেক্ষেত্রে উজ্জ্বলমূল্যে আবহাওয়াটা হলে, শুষ্ক প্রকৃতির আবহাওয়া হলে ভালো হয়। আর্দ্রতা। এবার আমরা আসবো কি জলবায়ুর পরে আসবো হচ্ছে মাটি, ঠিক আছে। কেমন মাটির প্রয়োজন? দেখো গম চাষের জন্য প্রধানত উর্বর দোআঁশ মাটির দরকার হয়, উর্বর এঁটেল মাটির প্রয়োজন হয়, উর্বর বেলে মাটির প্রয়োজন হয়। এরকম মাটিতে কিন্তু গম চাষ ভালো হয়ে থাকে। এবার দেখো আমরা যেটা বলবো জমি বা ভূপ্রকৃতি, জমি বা ভূপ্রকৃতি, ঠিক আছে। ভূপ্রকৃতি কেমন জমি দরকার গম চাষের জন্য? প্রধানত কি প্রায় সমতল বা হালকা ঢালুযুক্ত জমি হলে ভালো হয়, যেখানে জল নিকাশি হতে পারবে। ধান গাছের ক্ষেত্রে যেমন কি গোড়ায় জল জমে থাকলে কোনো সমস্যা ছিল না প্রথম দিকে, কিন্তু গম চাষের ক্ষেত্রে কিন্তু গোড়ায় জল জমে থাকতে দেওয়া চলবে না, অর্থাৎ প্রায় সমতল বা হালকা ঢালুযুক্ত জমি হলে গম চাষের পক্ষে আদর্শ হয়। এবার দেখো আমরা আসবো যেটা, সেটা হচ্ছে কি না অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের কী পড়ে প্রথমে? সুলভ শ্রমিক, ঠিক আছে। গম চাষের অর্থনৈতিক পরিবেশের মধ্যে আসবে সুলভ শ্রমিক, অর্থাৎ গম চাষের জন্য প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন। জমি তৈরি করা থেকে শুরু করে একেবারে বীজ বপন থেকে তার সার দেয়া, তার হচ্ছে কীটনাশক ঔষধ দেয়া এবং তার পরিচর্যা করা বিভিন্নভাবে, তার তদারকি করা, যখন হচ্ছে কি ফসল পাকবে, সেক্ষেত্রে ফসল কাটা, ঝাড়াই মাড়াই থেকে শুরু করে একেবারে বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। 2 নাম্বার দেখো আমরা অর্থনৈতিক পরিবেশে পাবো যে উন্নত প্রযুক্তিবিদ্যা। উন্নত প্রযুক্তি গম চাষের জন্য কিন্তু উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োজন হয়, কারণ দেখো আমরা জানি সবুজ বিপ্লবের ক্ষেত্রে পড়েছি, জলসেচের প্রয়োজন হবে, এক্ষেত্রে উন্নত সারের প্রয়োজন হবে, উন্নত বীজের প্রয়োজন হবে, তারপরে এখানে উন্নত যন্ত্রপাতির প্রয়োজন হবে, ঠিক আছে। এই সমস্ত উন্নত প্রযুক্তিবিদ্যা গম চাষের কিন্তু যথেষ্ট আদর্শ, এগুলো থাকলে গম চাষ ভালো হবে। দেখো এরপর আমরা পাবো মূলধন। গম চাষের জন্য কিন্তু প্রচুর মূলধনের প্রয়োজন। দেখো সুলভ শ্রমিক যেদিকে লাগানো হচ্ছে কাজে, তাদের তো বেতন দিতে হবে, তাদের তো মাইনে দিতে হবে। শুধু তাই না, গম বীজ কিনা, সার কিনা, ঔষধ দেওয়া কিনা, ঔষধ কিনা, জমি পরিচর্যার জন্য যে শ্রমিকগুলো লাগছে তাদের বেতন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের যেমন প্রয়োজন হচ্ছে, সেরকম মূলধনেরও প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। মূলধন কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার হয়। তারপরে দেখো আমাদের চাহিদা,
চাহিদা, প্রচুর চাহিদা থাকতে হবে। স্থানীয় এলাকায় যেখানে গম চাষ হবে সেই চাহিদা থাকতে হবে। সেই জায়গায় চাহিদা যদি নাও থাকে, অন্যান্য দেশে যথেষ্ট চাহিদা থাকতে হবে, সেক্ষেত্রে গম চাষ কিন্তু যথেষ্ট পরিমাণ তারা চাষ করতে আগ্রহী হবে। অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের মধ্যে চাহিদা কিন্তু গম চাষের ক্ষেত্রে অবশ্যই দরকার। এবার দেখো আমরা পাবো কি বাজার। গম চাষের জন্য বাজারের প্রয়োজন, অর্থাৎ কি যেখানে গম দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উদ্বৃত্ত গমটাকে আমরা বাজার মারফতে কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো, রপ্তানি করতে পারবো, সেরকম বাজারের প্রয়োজন। যেহেতু ভারতবর্ষের এরকম বাজার রয়েছে রপ্তানি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা হয় না আমাদের। অর্থাৎ কি বাজারের জন্য কিন্তু ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে গম চাষ হয়ে থাকে। এবার আমরা আরেকটা করবো কি, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন ব্যবস্থা, গম চাষের জন্য কিন্তু ধান চাষের মতো উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন। তার গম বীজ নিয়ে যাওয়া কিংবা মানে সেখান থেকে সার নিয়ে যাওয়া, তোমার কীটনাশক ঔষধ নিয়ে যাওয়া থেকে শুরু করে ফসল কেটে ঝাড়াই মাড়াই করার পর একবার বাড়িতে পৌঁছানো পর্যন্ত উন্নত একেবারে পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সেক্ষেত্রে কিন্তু গম চাষের ক্ষেত্রে আদর্শ হয়। ভারতবর্ষে এরকম কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে বলে গম চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে দেখতে পেলে আমরা ভারতের কৃষিকাজের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য অর্থাৎ গম সম্পর্কে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, এরপরে আমরা কিন্তু মিলেট যে আরেকটা খাদ্যশস্য মিলেট সে সম্পর্কে আলোচনা করব। পরপর আমাদের কিন্তু খাদ্য ফসলগুলো দিতে থাকবো। তারপর আমরা অন্যান্য ভিডিওগুলো মাঝে মাঝে আমরা দেবো। হ্যাঁ, তোমরা ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই জানাবে আর শেয়ার করে দেবে প্রত্যেক বন্ধুবান্ধবকে। এখানে আজ পর্যন্ত রইল। ওকে।